চলো দেরি না করে আমরা লাইভ ক্লাসটি শুরু করি। আজকে আমরা প্রথমত দ্রাব্যতা নিয়ে বোঝার চেষ্টা করব। দ্রাব্যতা, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের দ্রবণ নিয়ে বোঝার চেষ্টা করব। ওকে, তো চলো। দ্রাব্যতা দ্রাব্যতা বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব, 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, ওই পরিমাণ দ্রবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। ব্যাপারটা যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাহলে আমরা চলো একটা বিষয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এইখানে আমার পানি আছে, তো এই পানিটাকে আমি ধরে নিলাম আমার 100 গ্রাম পানি। 100 গ্রাম পানির ভিতরে ধরো আমি কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড এখানে ঢালতেছি। তো যে পরিমাণ, ধরো 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমি এখানে ঢালতেছি, যে পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আমি ঢাললাম 5 গ্রাম, সেটা আমার 100 গ্রাম পানিতে বা 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হলো, মিলে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো। এটা কি আমি বলবো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, যে 5 গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো। তো সম্পৃক্ত দ্রবণ বা দ্রবণ সম্পর্কে আলোচনা আমরা একটু পরবর্তীতে করব। তো এটা বোঝার জন্য আমাদের ছোটবেলার একটা জিনিস জানা লাগবে, বা সামনে রমজান মাস, আমরা জানি যে আমাদের শরবত তৈরি করতে চিনি লাগে বা হচ্ছে ট্যাঙ্ক লাগে, তার সাথে পানি লাগে। তো দ্রব আর দ্রাবক মিলে কি হয়, দ্রবণ তৈরি করে। তো এই কনসেপ্টে কিন্তু আমরা সবাই জানি যে একটা দ্রবণ তৈরি করার জন্য দ্রব এবং দ্রাবক উভয়ই প্রয়োজন। তো এইটাকে যদি আমি ব্যাখ্যা করে আমি একটা গাণিতিক রাশিমালা প্রুফ করতে যাই, সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যদি T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা আমাকে ফিক্সড রাখতে হবে, কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতাও পরিবর্তিত হয়। তাহলে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে m গ্রাম, আমি জানি না, ধরে নিলাম m গ্রাম দ্রব কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রাবকে দ্রবীভূত হয়ে m গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে আমার এখানে m গ্রাম কি দ্রব, তাহলে আমি এই দ্রবের জায়গায় আমি m লিখে ফেলি। m গ্রাম আমার কি দ্রব, আর দ্রাবকটা আমি এখান থেকে বের করব। তাহলে দ্রাবকটা বের করার জন্য লিখে ফেললাম দ্রাবক। এখন সম্পৃক্ত দ্রবণ, যেটা কিনা আমার বড় হাতের m, তো বড় হাতের mটা কি, এটা আমার দ্রবণ। তাহলে দ্রাবকটা আমাকে কি নির্দেশ করতেছে, দ্রাবকের পরিমাণটা নির্দেশ করতেছে যে আমার বড় হাতের m মাইনাস ছোট হাতের m গ্রাম। তাহলে এই পরিমাণ দ্রাবক আমার m পরিমাণ দ্রবতে মিশে কি করছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতেছে। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি, আমি একটু যদি আমরা যে সংজ্ঞাটা শিখলাম এটার মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করি। সংজ্ঞাটা বলছি আমরা, যে পরিমাণ দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ব্যাপারটা যদি আমি ওয়াইডলি বোঝার চেষ্টা করি, একটু দেখি আমরা। দেখো এখানে আমার দ্রাবকের পরিমাণটা কতটুকু, m মাইনাস m গ্রাম। তো m মাইনাস বড় হাতের m মাইনাস ছোট হাতের m গ্রাম, এই পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আমার m গ্রাম কি দরকার, m গ্রাম দ্রব প্রয়োজন। তো এই ক্ষেত্রে ভাই আমার সংজ্ঞাটা বলা ছিল যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব দরকার সেটাই আমার কি দ্রাব্যতা। তাহলে এটা যদি আমি বের করতে চাই 100 গ্রামের জন্য, আমরা ঐকিক নিয়মে প্রয়োগ করি। 1 গ্রামের জন্য 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে m ডিভাইডেড বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m গ্রাম দ্রব প্রয়োজন। সুতরাং 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে 100 ইন্টু ছোট হাতের m ডিভাইড বাই বড় হাতের m মাইনাসের ছোট হাতের m গ্রাম দ্রব প্রয়োজন। তাহলে আমরা দ্রাব্যতায় শিখলাম কি, আমার 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব প্রয়োজন সেটাই ওই দ্রবের দ্রাব্যতা, এবং সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তো দ্রাব্যতাকে সাধারণত S দিয়ে প্রকাশ করা হয়। কেন?
কারণ আমরা জানি দ্রাব্যতার ইংরেজি হচ্ছে সলিউবিলিটি। সলিউবিলিটি এটাই হচ্ছে আমার দ্রাব্যতা। এখান থেকে এস নিয়ে বলা হয়েছে এস হচ্ছে 100 ইন্টু এম ডিভাইড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। তো এইটার বাংলায় যদি আমি লিখতে চাই সেটা হচ্ছে 100 ইন্টু উপরে হচ্ছে গ্রাম এককে আমার কিসের ভর, গ্রাম এককে আমার দ্রবের ভর, উপরে দ্রবের ভর গ্রাম এককে ডিভাইডেড বাই এম মাইনাস এম কি আমার দ্রাবকের ভর, সেটা হচ্ছে গ্রাম এককে দ্রাবকের ভর। এইভাবে আমরা ক্যালকুলেশন করলে এগুলোর মান দেওয়া থাকলে আমরা কোনো একটা পদার্থের দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলো একটু একক নিয়ে কাজ করি, যে দ্রাব্যতার যে একক রয়েছে এগুলো নিয়ে একটু যদি দেখি। একক দেখার জন্য আমার রাশিমালাটা দেখা একটু জরুরি। দেখো, এককের জন্য আমার যে জিনিসগুলো লাগবে আমরা সবকিছুই কিন্তু আমাদের গাণিতিক রাশিমালা থেকেই এককগুলো বের করি। তো দেখো, এটা একটা আনুপাতিক রাশি, তাই আমরা বলতে পারি প্রথমত আনুপাতিক রাশি বলে একক নেই। দ্বিতীয়ত দেখো, এই যে আমাদের গ্রাম এককে প্রকাশিত দ্রাবকের ভর সেটা কতটুকু ভাইয়া, সেটা হচ্ছে 100 গ্রাম দ্রাবক। সেটা পানি হইতে পারে, অন্য যে কোনো দ্রাবকও হইতে পারে। তাহলে উপরে একটা গ্রাম আছে, নিচে হচ্ছে 100 গ্রাম পানি অথবা অন্য কিছু। তো আমরা এককটা এভাবে বলতে পারি গ্রাম পার 100 গ্রাম H2O। এখন ওই দ্রবটা যদি আমার কেরোসিনে দ্রবীভূত থাকে, 100 গ্রাম কেরোসিনে দ্রবীভূত থাকে, সেক্ষেত্রে আমি বলবো 100 গ্রাম কেরোসিন, গ্রাম পার 100 গ্রাম কেরোসিন। আচ্ছা, আরেকটা একক হইতে পারে, সেটা হচ্ছে মোলার, বা আমরা বলতে পারি মোল পার লিটার। এইটা আমরা সামনে শিখবো বা বুঝার চেষ্টা করব। নর্মালি তুমি যদি বুঝতে চাও এটা কিভাবে হইতে পারে, দেখো আমি যে পানির সাহায্যে চিনি দিয়ে শরবত তৈরি করলাম, এইখানে আমার দ্রবণ তৈরি হলো, আর দ্রবণের কি থাকে, একটা টেম্পারেচার ভিত্তিক মোলারিটি থাকে। তো এই মোলারিটিটা আমরা জানি যে মোলারিটি থেকে কোনো একটা দ্রবের আণবিক ভর আমরা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে যে পরিমাণ ভরটা আসবে সেটাই কি আমার ওই পদার্থের দ্রাব্যতা, যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেহেতু দ্রবণ নিয়ে আলোচনা করলাম, চলো একটু দ্রবণ নিয়ে আলোচনা করি। আমাদের একটা রং কনসেপ্ট থাকে দ্রবণ নিয়ে, সম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ নিয়ে একটা রং কনসেপ্ট থাকে। আশা করি এই কনসেপ্টটা আর ঝামেলা হবে না। যে দ্রবণ সাধারণত আমরা যতটুকু জানি সেটা হচ্ছে তিন প্রকার যে দ্রবণ হইতে পারে আমাদের, তিন ধরনের স্বাভাবিকভাবে আমাদের বইয়ের আলোচনা ভিত্তিক। একটা হচ্ছে আমার অসম্পৃক্ত দ্রবণ, আরেকটা হইতে পারে আমার সম্পৃক্ত দ্রবণ, আরেকটা হইতে পারে আমার অতিপৃক্ত দ্রবণ। এই অতিপৃক্ত দ্রবণ নিয়েই আমাদের অনেক ঝামেলা আছে, কারণ বইতে আমাদের ভুল ইনফরমেশন দেওয়া আছে, তার পাশাপাশি সঠিক ইনফরমেশনও দেওয়া আছে। দেখো, এইটা হচ্ছে আমার এক গ্লাস পানি, ধরে নিলাম এটা আমার এক গ্লাস পানি। এই গ্লাস পানির ভিতরে ভাইয়া আমার এই গ্লাস পানি ভিতরে আমার সর্বোচ্চ, ধরো আমি শরবত তৈরি করব, পানিতে চিনি দিতে হবে, সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে এটার ধরো 10 চামচ এটার ক্যাপাসিটি। এখন শুরুতে আমি 5 চামচ দিলাম, এই পানির ভিতরে আমি শুরুতে 5 চামচ দিলাম। এখন 5 চামচ দেওয়ার পরেও কি হবে, এখানে একটা সলিউশন হবে। 5 চামচ দিলাম, তো এইখানে কিন্তু এটা কি ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এই যে 10 চামচ এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। তো 5 চামচ যখন দিলাম তখনও কিন্তু আমার একটা সলিউশন তৈরি হইলো। এই সলিউশনটাকে আমরা বলি অসম্পৃক্ত সলিউশন। এই যে আমার হাইয়েস্ট ক্যাপাসিটি আছে 10 চামচ, তার চেয়ে কম যত পরিমাণে দ্রব আমি দিব, তার চেয়ে কম যত পরিমাণ দ্রব দিব সেটা দিয়ে যদি সলিউশন তৈরি করি, তখন সেটা হচ্ছে আমার অসম্পৃক্ত দ্রবণ। কিন্তু ধরো তোমার 10 চামচ দেওয়া যাবে এবং 10 চামচই তার ক্যাপাসিটি, সেক্ষেত্রে তোমার যেটা পাবা বা যে সলিউশনটা তুমি পাবা সেটা হচ্ছে জাস্ট সম্পৃক্ত, অর্থাৎ
একটা সলিউশনের ভিতরে বা 100 গ্রাম কোনো পানির ভিতরে যদি 3 চামচ চিনি দেওয়া যায়, এখানে 10 চামচ চিনি যদি দেওয়া যায় এবং 10 চামচ যদি তুমি দিতে পারো, সেক্ষেত্রে যে সলিউশনটা তৈরি হবে সেটা হবে একদম সম্পৃক্ত। তো হচ্ছে এবার যদি আমি অতিরিক্তটা বোঝার চেষ্টা করি বইয়ের ভাষায়, ধরো 10 চামচ আমার হাইয়েস্ট ক্যাপাসিটি ছিল, এখন আমি এখানে 15 চামচ দিলাম। 15 চামচ দিলে তলানিতে দেখবে যে হচ্ছে কিছু পরিমাণ, মানে আমি যখন শরবতটা খেয়ে ফেলবো তলানিতে কিছু পরিমাণে ভাইয়া আমার চিনি থেকে যাবে। এই দ্রবণটাকে ভাইয়া আমরা বলি বইয়ের ভাষায় অতিরিক্ত দ্রবণ বা সুপার স্যাচুরেটেড দ্রবণ। সুপার স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড সলিউশন। তো আসলে এটা সুপার স্যাচুরেটেড সলিউশন না। তোমরা চাইলে বিভিন্ন বই ঘাটাঘাটি করতে পারো অথবা হচ্ছে গুগল করে দেখতে পারো। আমরা যারা নর্মালি হচ্ছে এলাকায় জিলাপি বাজতে দেখি বা হচ্ছে জিলাপি ভাজার পর হচ্ছে যেটা একটা চিনির শিরার ভিতরে ঢালে অথবা গুড়ের শিরার ভিতরে ঢালে, এই যে গুড়ের শিরা মানে শিরাটা এটা কিভাবে তৈরি করা হয় তোমরা যারা দেখেছো তারা দেখবে যে বিভিন্ন ভাবে তাপমাত্রা বাড়িয়ে 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 এটাকে ঘন করা হয়। ওই দ্রবণটাকে আসলে বলা হয় সুপার স্যাচুরেটেড দ্রবণ। তার মানে এই যে ব্যাপারটা এটা কিন্তু ভাই আমার অতিরিক্ত না, এই ব্যাপারটাই বুঝতে হবে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তাহলে কি বলে? এই ব্যাপারটাকে আসলে বলে ভাইয়া সম্পৃক্ত দ্রবণই বলে। সম্পৃক্ত দ্রবণ, এই ব্যাপারটাও সম্পৃক্ত দ্রবণ, তবে এর সাথে কি আছে? অদক্ষেপ আছে। সম্পৃক্ত দ্রবণ তার সাথে সাথে অদক্ষেপ আছে। আশা করি তোমরা এই জিনিসটা হয়তো অনেকেই নতুন শিখেছো। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা মাথায় রাখবে যে ব্যাপারটা হচ্ছে সুপার স্যাচুরেটেড দ্রবণ হচ্ছে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে এর দ্রাব্যতাটাকে ভাইয়া অনেক বৃদ্ধি করে ফেলা। নর্মালি যদি একটা দ্রাব্যতা থাকে 30, সেখানে তাপমাত্রা বাড়িয়ে বাড়িয়ে ওইটাকে তোমার হচ্ছে এই প্রায় হচ্ছে গিয়ে তোমার 60 বা 55 এরকম করে ফেলা। আবার দেখবা যে এটা যখন শীতল হয়ে যায়, ওই দ্রবণটা চিনি শিরাটা, তখন দেখবা যে তলানিতে জমা পড়ে যায়, এটা তাপমাত্রার কারণে। তো এটা আমাদের বোঝার বিষয় ছিল যে অসম্পৃক্ত দ্রবণ কি, সম্পৃক্ত দ্রবণ কি, অতিপৃক্ত দ্রবণ কি। আমি একটু যদি সামারাইজ করি, সম্পৃক্ত দ্রবণ হচ্ছে আমার একটা 100 গ্রাম পানির ভিতরে 10 চামচ চিনি থাকার কথা, আমি 10 চামচ চিনি দিয়েছি, 10 চামচ চিনি দিয়েছি, তাহলে এটা আমার কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে, এবং সেটা কি জাস্ট সম্পৃক্ত। কিন্তু তুমি যদি 8 চামচ 7 চামচ দাও সেক্ষেত্রে সেটা কি? অসম্পৃক্ত। কিন্তু তুমি যদি 15 চামচ চিনি দাও সেই ক্ষেত্রে তলানিতে যে চিনিটা জমা হবে সেটা কিন্তু ভাই আসলে অতিপৃক্ত দ্রবণ না, সেটা সম্পৃক্ত দ্রবণ প্লাস অদক্ষেপ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার ভাই আমরা একটু অন্য ধরনের জিনিস দেখব, সেটা হচ্ছে যদি আমাকে কোশ্চেন করে, প্রায় সময় কোশ্চেন করে দ্রাব্যতা থেকে, যে মানে কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেনে আসে আমাদের যে কোশ্চেনটা, সেটা যদি একটু আমি লিখি যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সিলভার নাইট্রেট এর দ্রাব্যতা হচ্ছে ধরো 55। বলতে কি বুঝো? এই কোশ্চেন গুলো আমাদের 2 নম্বরে মাঝে মধ্যে চলে আসে। এখন এইটা যদি আমি বলতে চাই এটা কি বুঝি, দ্রাব্যতা সংজ্ঞা থেকে আমরা এটা দিতে পারি যে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সিলভার নাইট্রেট এর 55 গ্রাম দ্রবীভূত হয়ে, কোথায় দ্রবীভূত হয়? বা আমি যদি বলি যে দ্রব 100 গ্রাম পানিতেও বলতে পারো, H2O বলতে পারো, অথবা দ্রাবকে বলতে পারো। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার নাইট্রেটের 55 গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের জ্ঞানমূলক আনসার। পরবর্তীতে আমাদের অনুধাবন কোশ্চেনের 2টা পার্ট থাকে, পরবর্তীতে আমরা নিজেদের মতো লিখে নিব। তো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং
প্রায় সময় দেখা যায় যে অনুকরণমূলক কোশ্চেনে চলে আসে, 1 নম্বরও আসতে পারে। তো এটা ছিল আমাদের নরমালি হচ্ছে দ্রাব্যতার উপর কোশ্চেন। হ্যাঁ, এখন আমাদের অঙ্ক আসতে পারে, অঙ্কগুলো আমরা আজকে দেখব না, অঙ্কগুলো আমরা দেখব দ্রাব্যতা গুণফলের যেই আমরা আরেকটা লাইভ ক্লাস নিব, যে অঙ্ক বা হচ্ছে গাণিতিক সমস্যাগুলি, সেই ক্লাসে আজকে যে জিনিসগুলো আরেকটু দেখব সেটা হচ্ছে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। তো দ্রাব্যতার উপর অনেক কিছু প্রভাব রয়েছে, আমরা সংজ্ঞা থেকেও বুঝতে পারি। যে আমরা দেখছি যে তাপমাত্রা কি করা লাগে, ফিক্সড থাকা লাগে, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকা লাগে। তাপমাত্রার একটা ফ্যাক্ট রয়েছে। দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। তো কি কি নিয়ামক আছে? প্রথমটি হচ্ছে আমাদের দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি। তারপরে আছে আমাদের দ্রবের প্রকৃতি। দ্রবের প্রকৃতি। এখন দ্রাবক বলতে আমরা কি বুঝি? এই যে আমরা পানি, কেরোসিন, তারপরে হচ্ছে আমরা যারা রং নিয়ে একটু কাজ করছি, যে রং টং হচ্ছে বাসা বাড়িতে কিছু রং করার কাজে আমরা দেখি যে রঙের সাথে তারপিন তেল মিশাই, তারপিন তেল। তো এই যে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন দ্রাবক। তো এই দ্রাবকগুলো দিয়ে দ্রাবকের উপর নির্ভর করে দ্রাব্যতা কিভাবে, দেখো আমরা পানিতে সাধারণত, পানি একটা অজৈব যৌগ, অজৈব যৌগগুলা বা অজৈব দ্রবগুলা অজৈব যৌগতেই দ্রবীভূত হয়, জৈব দ্রবগুলা জৈব যৌগে দ্রবীভূত হয়। এই কথাটা আমরা জানি, লাইক ডিজলভস লাইক, এরকম একটা কথা আছে। তো আমাদের এই ক্ষেত্রে কি হয়, দ্রাবকের প্রকৃতিতে যে পানি আর চিনি বা সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু পানিতে কিন্তু তারপিন তেলটা দ্রবীভূত হয় না। একটা কথা আছে, তেলে আর জলে মিশে না। তো ওইটা এক ধরনের তেল, সেটা কিন্তু পানিতে মিশে না। তাহলে আবার রং যে আছে, রঙের ভিতরে কিন্তু তারপিন তেল আমরা মিশিয়ে নিই যাতে হচ্ছে টেক্সচারটা ভালো আসে, কিন্তু ওই তারপিন তেলটা আবার পানিতে মিশে না। তার মানে দ্রাবক যদি চেঞ্জ হয় তাহলে আমাদের দ্রাব্যতাও চেঞ্জ হয়। ঠিক আছে? তো দ্রবের প্রকৃতি চলে আসি। দ্রবের প্রকৃতির ভিতরে ব্যাপারটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড রয়েছে, পটাশিয়াম নাইট্রেট রয়েছে, আরো অনেক ধরনের দ্রব নিয়ে আমরা দ্রাব্যতার কাজগুলো করে থাকি। তো সোডিয়াম ক্লোরাইডের ধরো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে ধরো 35। অপরদিকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই এই পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে ধরো হচ্ছে 45। এটা একটা নর্মাল মান, এটা এক্সাক্ট না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তার মানে এই যে আমি দ্রাবক সেম রেখে, ধরো আমি পানি রাখছি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 100 গ্রাম পানিতে 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশাইছি, সেই ক্ষেত্রে আমার সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে। এবং দ্রাবকটা কিন্তু এটা কি, এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড, আর এক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট। তার মানে এখানে 35 গ্রাম 100 গ্রাম পানিতেই মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, কিন্তু এই একই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট 45 গ্রাম মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তার মানে আমি যদি দ্রব চেঞ্জ করি সেক্ষেত্রে কি, দ্রাব্যতা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। তার মানে দ্রাবকের উপরও নির্ভরশীল, দ্রবের উপরও নির্ভরশীল। আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেইটা দেখব, সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব দ্রাব্যতার উপর। তো চলো সেটা দেখি। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব বুঝতে হলে আমাদের একটা জিনিস বোঝা লাগে, সেটা হচ্ছে 19 একটা ধারণা। আমরা তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া সম্পর্কে কিন্তু অবগত আছি, যে আমাদের ধারণাটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে ডেল এইচ এর মান মাইনাস থাকতে হবে, অথবা সম্মুখমুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী হইতে হবে যদি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হয়, আর সম্মুখমুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী হলে বিপরীতমুখী বিক্রিয়াটি আমাদের তাপহারী বিক্রিয়া হয়। যাই হোক, আমরা ধরো একটা বিক্রিয়া লিখতেছি, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম একটা বিক্রিয়া, যে কোনো কিছু হইতে পারে, দ্রব প্লাস দ্রাবক। এটা কিন্তু আমার তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার টেম্পারেচার প্রভাব, তাপমাত্রার প্রভাব। তো দ্রব প্লাস দ্রাবক মিলে আমার কি হইতে পারে, একটা দ্রবণ হইতে পারে। এখন দ্রবণটা যদি তাপ উৎপন্ন করে, এখানে প্লাস তাপ, তার মানে হচ্ছে ডেল এইচটা কি আমার মাইনাস,
অপরদিকে আরেক ধরনের কাজ হইতে পারে, দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক মিলে আমার কি হইতে পারে, দ্রবণ হইতে পারে এবং সেটা তাপ হ্রাস করতে পারে। এই দুই ধরনের কেস কিন্তু আমাদের হইতে পারে। আমরা বিভিন্ন ধরনের যৌগ থেকে জানি যে ধরো এখানে যদি ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড নেই, এই ধরনের বিক্রিয়া তাপ উৎপন্ন করে। আবার কিছু কিছু বিক্রিয়া আসলে আমাদের তাপ হ্রাস করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেহেতু তাপ উৎপন্ন করতেছে তার মানে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, আর এই ক্ষেত্রে যেহেতু তাপ হ্রাস করতেছে, পরিবেশে ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের পরিবেশ থেকে ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমার তাপ হারি বিক্রিয়া। তো এই প্রশ্নে আমি কিভাবে বুঝবো তাপমাত্রার উপর এই দ্রবণটার দ্রাব্যতা? দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া আমি যদি বলি তাপ উৎপাদী বিক্রিয়া মানে প্লাস, তাপ উৎপাদী বিক্রিয়া মানে প্লাস। এখন যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে আরেকটা প্লাস। আমরা জানি প্লাস প্লাসকে বিকর্ষণ করে, প্লাস প্লাসকে বিকর্ষণ করে। তাহলে প্লাস প্লাসকে যদি বিকর্ষণ করে তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাওয়ার কথা? পেছনের দিকে চলে আসার কথা, পেছনের দিকে চলে আসার কথা। রাসায়নিকটাও আমি এভাবে বুঝিয়ে থাকি যদিও। তো প্লাস প্লাসকে কি করে বিকর্ষণ করে, তার মানে দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। অপরদিকে আমি যদি এটাকে আমি যদি একটু গাণিতিক ভাবে লিখি, তাপমাত্রা যদি আমি বাড়াই, তাপমাত্রা যদি আমি বাড়াই কার ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে আমার সলিউবিলিটি বা দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। অপরদিকে এই তাপ উৎপাদী বিক্রিয়ার জন্যই তাপমাত্রা যদি আমি কমাই তার মানে আমার কি মাইনাস, তাপমাত্রা আমি কমাবো মাইনাস। আর আগে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে সেটা কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আকর্ষণ করে সামনের দিকে যাবে। অর্থাৎ এইখানে আমি বলতে পারি তাপমাত্রা কি করছি, আমি কমাইছি, তাপমাত্রা কমাইছি, আর হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা কি হয়ে গেছে, বেড়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি। একইভাবে চলো আমি তাপহারী বিক্রিয়ার জন্য একটু দেখার চেষ্টা করি। তাপহারী বিক্রিয়ার জন্য যেহেতু তাপহারী বিক্রিয়া, আমার সামনে একটা মাইনাস, এখন আমি তাপমাত্রা বৃদ্ধি করব, তাহলে আমার কি প্লাস, প্লাসে মাইনাসে আকর্ষণ করে সামনের দিকে যাবে। এটা যদি আমি প্রকাশ করার চেষ্টা করি, তাপমাত্রা কি করেছি আমি বাড়াইছি, আর এটা দ্রাব্যতা কি হয়ে গেছে, বেড়ে গেছে, সামনের দিকে চলে গেছে। এবার যদি আমি তাপহারী বিক্রিয়া মাইনাস, তাপমাত্রা কমাবো, তাহলে মাইনাস, মাইনাসে মাইনাসে বিকর্ষণ করে কোন দিকে যাবে, পেছনের দিকে আসবে। তাহলে তাপমাত্রা আমি কি করেছিলাম, কমিয়েছি, দ্রাব্যতা আমার কি হয়েছে, কমেছে, অর্থাৎ সলিউবিলিটি দ্রাব্যতা কমে গেছে। এখন তোমরা যেহেতু কেমিস্ট্রি পড়তে আসছো, কেমিস্ট্রি পড়তে আসলে আসলে ভাইয়া একটা ল সবার জন্য খাটে না, ব্যতিক্রম থাকবেই। তো এই ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তাপ উৎপাদী তাপ হারির বাইরেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তাপ উৎপাদী এবং তাপ হারির বাইরে যে ব্যাপারটা, সেটা নিয়ে যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে ভাইয়া এই আমাদের অন্য একটা বিক্রিয়া দেখতে হবে বা একটা সলিউশনের জন্য দেখতে হবে। সেই সলিউশনটা হচ্ছে সোডিয়াম সালফেট ইনটু 10 অণু পানি, সোডিয়াম সালফেট ইনটু 10 অণু পানি। এটা একটা ক্যালাসিত যৌগ, এটা আমরা জানি। এই যৌগটার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে এটা প্রথম কেসটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। যদি আমি তাপমাত্রা বাড়াই, এটা তাপমাত্রা বাড়াই, যেহেতু তাপহারী বিক্রিয়া সামনের দিকে যাবে, অর্থাৎ দ্রাব্যতা বাড়তে থাকবে। এখন একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে এটা মানে ভিন্ন রকম আচরণ বা উল্টো আচরণ করা শুরু করে। তো 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর এইটা না ভাইয়া তাপহারী থেকে তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যায়। তো 32.4 পর্যন্ত তাকে যদি তুমি তাপ প্রদান করো বা তাপমাত্রা বাড়াইতে থাকো, দ্রাব্যতা বাড়তে থাকে, কিন্তু এই তাপমাত্রার পরে এই তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা রেইজ করলে তাপমাত্রাটা কি হয়ে যায় ভাইয়া, তাপমাত্রাটা যদি বেড়ে যায় তখন দ্রাব্যতাটা হয়ে যায় ভাইয়া হ্রাস। তো এটা কেন হয়, তার কারণ হচ্ছে প্রথমটা আমার 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপহারী বিক্রিয়ার মাধ্যমে সামনে আগাইতেছিল, কিন্তু এটার পরে এই যে ভাঙা বা গড়ার বিষয়টা, সেটা হয়ে যাচ্ছে ভাই আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য যদি তুমি তাপ বাড়াও তাহলে কি হবে, দ্রাব্যতা হ্রাস পাবে। এই পোর্শনটা আমার তাপ হারি আর এই পোর্শনটা আমার তাপ উৎপাদী। তাহলে আমরা বুঝতে পারছি যে কেমিস্ট্রি পড়তে হলে অবশ্যই ব্যতিক্রম কিছু থাকবে এবং সেটা মেনেও নিতে হবে। তো
এটা ছিল আমাদের তাপমাত্রার প্রভাব। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া আমাদের দ্রাব্যতার উপরে চাপের প্রভাব। চাপের প্রভাবটাও খুবই ইম্পর্টেন্ট, মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট যদি শুধুমাত্র দ্রাব্যতার উপরে কোশ্চেন হয় সেক্ষেত্রে। আচ্ছা, তো চলে আসো দ্রাব্যতার উপর এখন আমরা দেখব চাপের প্রভাব। বিজ্ঞানী হেনরি এটা নিয়ে গবেষণা করেছিল, অবশ্যই তার গবেষণার ফল দেখব। আচ্ছা, আরেকটা কথা ভুলে গেছি, আরেকটা মানে তাপমাত্রার বিষয়ে আরেকটি কোশ্চেন আছে যেটা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে চলে আসে। কোশ্চেনটি হচ্ছে, কোশ্চেনটি যদি আমি একটু দেখে নিই, কোশ্চেনটি কোন এক বছর অ্যাডমিশনে এসেছিল। কোশ্চেনটি হচ্ছে শুষ্ক কপার সালফেটের, শুষ্ক বা ড্রাই, শুষ্ক কপার সালফেট, শুষ্ক কপার সালফেটের দ্রাব্যতা মানে সলিবিলিটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেলেও তুতের দ্রাব্যতা বৃদ্ধি পায়। সো এটা কেন হয়? এটা কেন হয়, এটার জন্য তোমাকে দুইটা জিনিস অবশ্যই জানা লাগবে। প্রথম জিনিসটি হচ্ছে ভাইয়া, আমার যে জিনিসটি জানতে হবে যে শুষ্ক কপার সালফেট মানে হচ্ছে শুধুমাত্র কপার সালফেট। আর তুতের সংকেত ক্লাস 19 থেকে আমরা তুতের সংকেত জানি, সেটা হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, হাইড্রেটেড পানি, হাইড্রেটেড ওয়াটার থাকে। তো এই ক্ষেত্রে ভাই আমার হাইড্রেটেড ওয়াটারটা যদি আমি বিয়োজন বিক্রিয়া দেখতে চাই, এটার যদি আমি বিয়োজন বিক্রিয়াটা দেখতে চাই, সেটা হচ্ছে ভাই আমার কপার সালফেট প্লাস 5 অণু পানি। তো এইখানে ব্যাপারটা কি হচ্ছে ভাই, দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে বন্ধন ছিল, এই বন্ধনটা কি হয়ে গেছে, এখানে এসে ভেঙে গেছে, বন্ধনটা ভেঙে গেছে। তো বন্ধন ভাঙা যদি হয় বা এই ধরনের কেসে যদি থাকে, বন্ধন ভেঙে যায়, বন্ধন ভেঙে যাওয়াটাই হচ্ছে তাপ হারি বিক্রিয়া। বন্ধন ভেঙে যাওয়াটাই হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। তো তাপ হারি বিক্রিয়া যদি টেম্পারেচার বাড়াও, আমি বললাম কি তাপ হারি বিক্রিয়া মানে মাইনাস, তাহলে তাপমাত্রা বাড়াবো, প্লাস তাহলে কোন দিকে যাবে, সামনের দিকে অবশ্যই যাবে। তাহলে এখানে যদি তাপমাত্রা বাড়াই, তাহলে আমার দ্রাব্যতা কি হবে, রেইজ করবে, বাড়বে। তো এটাই দেখো, তুতের দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে। কিন্তু কপার সালফেটকে যদি একুয়াসলি হচ্ছে গিয়া এটা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমার তুতে উৎপন্ন হয়, কপার সালফেট ইনটু 5 অণু পানি উৎপন্ন হয়। এইখানে কি হয়েছে ভাইয়া, এইখানে ব্যাপারটা হচ্ছে আরো বন্ধন তৈরি হয়েছে, এখানে বন্ধন ভাঙা হয়েছে, বন্ধন ভাঙছে। তো বন্ধন ভাঙা মানে কি, বন্ধন ভাঙা হচ্ছে আমার তাপ হারি বিক্রিয়া, আর বন্ধন গড়া মানে কি আমার তাপ উৎপাদী বিক্রিয়া। তো এটা যে আমার তাপ উৎপাদী বিক্রিয়া মানে আমি কি প্লাস, তাপ উৎপাদী বিক্রিয়া মানে প্লাস, আমি এটাকে আরো তাপ দিব, তাহলে প্লাস, প্লাসে কি করে, বিকর্ষণ করে। তার মানে তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার টেম্পারেচার বাড়াও, সেই ক্ষেত্রে কি হবে, দ্রাব্যতা হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। তো এই জিনিসটা যদি তুমি না জানো যে শুষ্ক কপার সালফেটের বিয়োজন বিক্রিয়াটি হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তুমি এই কোশ্চেনে আনসার করতে পারবে না। অপরদিকে এটাও তোমাকে জানতে হবে যে তুতে যদি বিয়োজন বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে বন্ধন ভাঙে, সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, সেটাকে তাপমাত্রা দিলে বা তাপমাত্রা বাড়াইলে সেক্ষেত্রে তোমার অবশ্যই বিক্রিয়াটার দ্রাব্যতা বাড়তে থাকবে। এটা হচ্ছে একটা তাপমাত্রা প্রভাবের একটা কোশ্চেন, যেটা অ্যাডমিশনে কোনো এক বছর কোথাও আসছিল। আচ্ছা, এরপর আমরা দ্রাব্যতার উপর চাপের প্রভাব নিয়ে আলোচনা করব। চলো চাপের প্রভাব নিয়ে একটু আলোচনা করি। এটাই আমাদের লাস্ট টপিক, যে চাপের প্রভাব, হেনরির সূত্র। চলো এটা নিয়ে একটু দেখি। চাপের প্রভাবের জন্য আমাদের কিছু শর্ত দরকার আছে, দুইটা শর্ত দরকার আছে। প্রথম শর্তটা আমরা ধারণা করতে পারতেছি, চাপ কিন্তু সবাইকে দেওয়া যায়, কিন্তু গ্যাসিয়াস যে পদার্থগুলো আছে সেগুলোর কিন্তু চাপের প্রভাবটা বেশি লক্ষণীয়। তুমি একটা কঠিন বস্তুকে চাপ দাও,
সে কিন্তু প্রভাবটা খুব বেশি বিস্তার না, কিন্তু গ্যাসিয়াস পদার্থকে কোনো একটা আবদ্ধ জায়গায় তুমি যদি প্রেসার ক্রিয়েট করো, এটার আয়তন কিন্তু হ্রাস পেতে থাকে। তো এই জন্য আমার শর্ত লাগবে দুইটি। প্রথম শর্তটি হচ্ছে আমাকে যে আমার দ্রবটাকে কি হইতে হবে, বায়বীয় হইতে হবে বা গ্যাসিয়াস হইতে হবে। দ্রবটা কি হইতে হবে, গ্যাসিয়াস হইতে হবে। অপরদিকে আমার দ্রাবকটা নরমালি তরল। তো দ্রাবক আমার কি তরল, দ্রাবক থাকা লাগবে তরল। আমরা যে সফট ড্রিঙ্কস গুলো খাই সেক্ষেত্রে কি আমাদের কার্বন ডাই অক্সাইড অধিক চাপে একটা সলিউশনের ভিতরে আবদ্ধ থাকে, সেক্ষেত্রে চাপের প্রভাব থাকে। তো বিজ্ঞানী হেনরি এই সূত্রটা প্রয়োগ করেছিলেন দ্রাব্যতার উপর চাপের প্রভাব। তিনি বলেছিলেন একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা দ্রবের দ্রাব্যতা চাপের উপরে নির্ভরশীল। S is proportional to P, অর্থাৎ দ্রাব্যতা চাপের উপর নির্ভরশীল। তো আমরা স্বভাবতই এই দ্রাব্যতার S রেখে দিলাম, সমানুপাতিক একটি চিহ্ন উঠিয়ে সমানুপাতিক একটি ধ্রুবক নিয়ে আসি। সেই ধ্রুবকটা যদি আমি বলি KP দিয়ে অন্য কিছু ভাবার দরকার নাই। তো S equals to KP। সো এখানে যদি আমি হেনরির ধ্রুবক, এইটাকে বলা হয় আমার হেনরির ধ্রুবক, হেনরির কনস্ট্যান্ট। তো হেনরির কনস্ট্যান্টটা কি হয় আমার K equals to S by P। তো আমি প্রিভিয়াসলি দ্রাব্যতার একক দেখে আসছিলাম তিনটা, একটা হচ্ছে একক নাই, একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O, আমি এম দিয়ে দিই কারণ হচ্ছে গ্যাসিয়াসের সাথে মিলে যাবে, না হলে গ্রাম পার 100 গ্রাম পানি। তো চাপের একক আমি অ্যাটমসফিয়ারও নিতে পারি, চাপের একক আমি প্যাসকেলও নিতে পারি। যদি অ্যাটমসফিয়ারে থাকে তাহলে দেখো হেনরির যে ধ্রুবক, এটার এককটা হচ্ছে উপরে হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O আর নিচে হচ্ছে আমার অ্যাটমসফিয়ার। তাহলে এককটি দাঁড়ায় হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O বা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O পার অ্যাটমসফিয়ার। এইটাই হচ্ছে আমার হেনরির ধ্রুবকের একক। তো এটা কিভাবে কাজ করে, দ্রাব্যতা কি যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে কাজ করে, সেক্ষেত্রে দ্রাব্যতা চাপের সমানুপাতিক, অর্থাৎ চাপ যত বেশি দিবে দ্রাব্যতা তত বেশি বৃদ্ধি পাবে। তো এটা নিয়ে আমাদের নরমাল কিছু অঙ্ক আসে, চলো আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি। দুইটা অঙ্ক দেখবো আমরা, ছোটখাটো খুবই সিম্পল অঙ্ক, একদমই ক্লাস 2-3 বাচ্চারাও নরমালি বুঝিয়ে দিলে তারা হচ্ছে অ্যাডিশন বা তারা হচ্ছে গিয়ে ভাগ অথবা হচ্ছে গুণ করতে পারবে। তো চলো আমরা একটু দেখি। অঙ্কটা হচ্ছে এসটিপিতে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা 0.5 গ্রাম পার 100 গ্রাম H2O, এটা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা। এক নম্বর কোশ্চেন হচ্ছে আমার হেনরির ধ্রুবক কত, হেনরির ধ্রুবক নির্ণয় করো বা হেনরির ধ্রুবক কত। সেকেন্ড কোশ্চেন আমার হচ্ছে যে 5 অ্যাটমসফিয়ার চাপে S মানে দ্রাব্যতা কত। প্রথমটি হচ্ছে আমার হেনরির ধ্রুবক কত। তো এইটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু সূত্রটা জানতে হবে। সূত্রটা আমরা জানি S equals to KP। সো আমাদের এক নাম্বার কোশ্চেনের আনসার লিখতেছি আমরা, আনসার কোশ্চেন অফ 1। তো এক নাম্বার কোশ্চেনের আনসারে দেখো আমার দ্রাব্যতা কিন্তু দেওয়া আছে, তো আমি যদি লিখে ফেলি যে আমার দ্রাব্যতা S হচ্ছে 0.5 গ্রাম পার 100 গ্রাম H2O। তারপরে হচ্ছে এসটিপি, আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আমরা জানি যে আমার তাপমাত্রাটা হচ্ছে, আচ্ছা যাই হোক এখানে আমার তাপমাত্রাটা লাগবে না, আমার লাগবে শুধু প্রেসার। তো প্রেসারে আমি চলে যাই, পি হচ্ছে আমার 1 অ্যাটমসফিয়ার। তো এই ক্ষেত্রে আমার যেটা হবে, আমার কে নির্ণয় করতে হবে, হেনরির ধ্রুবক, কেটা হচ্ছে আমার হেনরির ধ্রুবক, তাহলে কে ইকুয়ালস টু এস বাই পি। তাহলে দ্রাব্যতা দেখো 0.5 আর পিটা হচ্ছে 1, তাহলে থাকলো কি 0.5, কিন্তু এককটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম
H2O পার অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে আমার হেনরির ধ্রুবক, যে S ইকুয়ালস টু কেপি, কে ইকুয়ালস টু S/P। তো উপরে আমার দ্রাব্যতা, নিচে হচ্ছে আমার চাপ। এসটিপি তে চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমার যে হেনরির ধ্রুবকটা আসতেছে সেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম H2O পার অ্যাটমসফিয়ার। তো এখন সেকেন্ড কোশ্চেনটা যদি দেখি আমি, 5 অ্যাটমসফিয়ার চাপে দ্রাব্যতা কত? তো 5 অ্যাটমসফিয়ার চাপে যদি দ্রাব্যতা নির্ণয় করতে চাই, আমাকে যে জিনিসগুলো লাগবে, এখন কিন্তু আর আমার চাপটা কিন্তু এসটিপি তে থাকে না বা 1 অ্যাটমসফিয়ার থাকে না বা থাকবে না, সেটা হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। তো এখানে আমি দ্রাব্যতা নির্ণয় করব। দেখো হেনরির ধ্রুবক কিন্তু একটা জিনিসের জন্য বা একটা দ্রব্যের জন্য তাপমাত্রা চেঞ্জ হয়, কিন্তু এছাড়া কিন্তু চেঞ্জ হয় না। তার মানে কে কিন্তু ফিক্সড। কে আমি যেটা পাইছি সেটা হচ্ছে 0.5, এককটা যদি লিখি গ্রাম পার 100 গ্রাম H2O পার অ্যাটমসফিয়ার। সো এটা হচ্ছে আমার হেনরির ধ্রুবক, এটার জন্য ফিক্সড। তো দ্রাব্যতা কিন্তু আর এখন আমার সেকেন্ড কোশ্চেনের জন্য নাই, দ্রাব্যতাই নির্ণয় করতে হবে। তো আমি জানি কি S ইকুয়ালস টু কেপি, কার মতে? হেনরির সূত্র মতে। তো হেনরির সূত্র মতে কেও দেওয়া আছে, পিও দেওয়া আছে, জাস্ট গুণ যদি করি আমি 0.5 এর সাথে 5, তাহলে 2.5। আর দ্রাব্যতার একক আসবে কি? গ্রাম পার 100 গ্রাম H2O। তাহলে এটা কি আমার 5 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা। তো দেখো আমরা যে নরমালি বললাম যে ভাইয়া তাপমাত্রা যে চাপ বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাহলে দেখো একটু, আমার যখন 1 অ্যাটমসফিয়ার চাপ ছিল তখন আমি পাইছি দ্রাব্যতাটাই পাইছিলাম 0.5 গ্রাম পার 100 গ্রাম পানি। কিন্তু সেটা যখন 5 গুণ করা হইলো তখন দেখো এটা দ্রাব্যতাটা কি হলো? 2.5। তার মানে ওইটা থেকে কিন্তু 2 গ্রাম পার 100 গ্রাম পার অ্যাটমসফিয়ার, যদি দ্রাব্যতা বলি 2 গ্রাম পার 100 গ্রাম পানি, এটা কিন্তু বেশি। তার মানে যদি আমার চাপটা বৃদ্ধি পায় তাহলে আমার দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের ক্লাসের ইতি, এই পর্যন্তই আলোচনা করা ছিল।